আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জয়লাভ করা সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে ভারত, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে হাসিনা আমলের মতো বাংলাদেশের সাথে অতটা কূটনৈতিক উষ্ণতা নেই ভারতের। বিশেষ করে অভ্যুত্থান ও তার পরের পরিস্থিতি নিয়ে দেশটির বেশ কিছু গণমাধ্যমের অপপ্রচার আর শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের আপত্তি বেশ জোরালো। সফররত বাংলাদেশেই 23 জন সাংবাদিকের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, দিয়েছেন জমে থাকা নানা প্রশ্নের উত্তর। আধা ঘন্টার ওই মতবিনিময়ে গুরুত্ব পেয়েছে দুদেশের সম্পর্ক, বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ও আগামীতে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রসঙ্গ। সেই সাথে কথা বলেছেন দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও। যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায় তার দেশ। বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মনোভাব তুলে ধরলেন তিনি। বাংলাদেশে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। এটি এই মুহূর্তে ভারতের প্রত্যাশা। যত দ্রুত সম্ভব বাংলাদেশের নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবেন, আমরা তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে জয়ী করবেন তাদের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী। প্রসঙ্গ উঠে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও বিক্রম মিশ্রি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রসঙ্গে আমরা বলবো, এখানে কিছু আইনি বিষয় রয়েছে, আমরা সেগুলো এখনই আরও সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পরিবার সহ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার 3 কর্মকর্তা। এদিকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য BM মোজাম্মেল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে সাবেক মন্ত্রী দীপু মনিকে 4 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন। এ ঘটনায় পৃথক 3 মামলায় সোমবার 3 জন সাক্ষ্য দিয়েছেন। টাকা জমাদানের 3টি রসিদ আদালতে জমা দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার ওই কর্মকর্তারা। পে অর্ডারগুলো ওই গণভবন শাখা, সোনালী ব্যাংক গণভবন শাখা থেকে জমা প্রদান করা হয় এবং ওই পে অর্ডার যে ডকুমেন্টস ছিল, পে অর্ডার সংক্রান্ত সকল ডকুমেন্টগুলো আজকে আদালতে দাখিল করা হয়েছে। এটা মামলার পক্ষে প্রমাণ হচ্ছে এটা যে তারা যে প্লট প্রাপ্ত হয়েছে, প্লট প্রাপ্তর সাপেক্ষে যে টাকা জমা দিতে হয়, পে অর্ডার জমা দিতে হয়, পে অর্ডারগুলো তারা জমা দিয়েছে। নেক্সট ডেট হচ্ছে 16 অক্টোবর 2025। এদিকে রবিবার রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হককে। শরীয়তপুর 1 আসনের সাবেক এই সংসদ সদস্যকে সোমবার বিকেলে আদাবর থানার রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আজকে যেহেতু মামলার মূল নথি সেটা আরেকটি আসামির জন্য এটা উচ্চ আদালতে আছে, সেই জন্য আজকে এখানে তার অন্যান্য রিমান্ড সহ অন্যান্য বিষয়গুলোর শুনানি হয় নাই। পরবর্তীতে এগুলো শুনানি হবে। তবে আজকে তাকে বিজ্ঞ আদালত তাকে CW গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে জেল হাজতে প্রেরণ করে। এদিন আদালতে আনা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। পরে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে এই মামলায় 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এবং এই মামলা একটা হত্যা মামলা। এতে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মনির হোসেন
পলাশ নামে একজন আন্দোলনকারী পলাশী মোড়ে তাকে গুলিতে হত্যা করা হয়। এই মামলায় দেওবনী এজাহার নামী আসামি। লালবাগ থানার শাওন শিকদার হত্যা মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা। আওয়ামী লীগ আমলে হওয়া গুমের ঘটনার কয়েকটি মামলার শিগগিরই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। সোমবার এমন তথ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ 4 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গুমের মাধ্যমে বিরোধী মত ও রাজনৈতিক শক্তিকে দমনের বেশ জোরালো অভিযোগ আছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। 5 আগস্টের পর এইসব অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে কখনো বেশ উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন মহলে। কোন ধারায় কোথায় বিচার হবে তা নিয়েও বেশ জলঘোলা হয়। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ওইসব অভিযোগের তদন্ত প্রতিবেদন শিগগিরই উপস্থাপন করা হবে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের অপরাধ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল, তার ইন্ধন ছিল। বিশেষ করে ওবায়দুল কাদের যখন সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন, এই সমস্ত কাজের সাথে তিনি সবসময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন। সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 6 জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরার কাজ চলে। সৈকত সাদিক, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নিতে খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, সুস্থ থাকলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিতে পারেন। দেশে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে বিবিসি বাংলা, যেখানে সমসাময়িক রাজনীতি ও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তারেক রহমান। ইঙ্গিত দিয়েছেন শীঘ্রই দেশে ফেরার সময় তো চলে এসছে, মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ। আসছে ফেব্রুয়ারিতে বহুল প্রত্যাশিত নির্বাচনের সময় দেশের জনগণের পাশেই থাকার ইচ্ছা প্রকাশ করেন তারেক রহমান। জানান, ডাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। জামায়াতে ইসলামী তারা কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে, সেটিকে মানে আপনারা কি উদ্বেগ হিসেবে দেখেন? মানে আপনারা কিভাবে দেখেন সেটা? না, কেন? ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগেরও জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে, এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা।
এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। তারেক রহমান কথা বলেন জুলাই অভ্যুত্থান নিয়েও। এখানে কারোর ভূমিকাকে ছোট না করে তিনি বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করলে তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। বিগত সময়ে গণমাধ্যমের মুখোমুখি কেন হননি সে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তাও ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকারে। জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। শফিকুল হক, ৭১। দাঁড়ানো যতটুকু। বিদেশি কোনো শক্তির হাত ধরে জামাত ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার তুরস্কের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এদিকে সকালে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে নির্বাচনের আগেই সমাধান হওয়া উচিত। আরও জানাচ্ছেন মুহাইমিনুল অপু। বিকেলে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টারের নেতৃত্বে 4 সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে বৈঠক করে জামায়াত ইসলাম 1 ঘন্টার মতো সময় মতবিনিময় করে উভয় পক্ষ। বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। তিনি জানান, জামায়াত নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে, তবে এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চিন্তা নেই দলটির। তো আমাদের কূটনীতিকরা যে আমির জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন, এটা আগ্রহেরই একটা প্রমাণ। এটা মানুষের আগ্রহ হতেই পারে, এটা দোষণীয় নয়। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। এর মধ্য দিয়ে আমরা যাব। সব রাজনৈতিক দল সংস্কার নিয়ে একমত হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নেই বলেও তুরস্কের প্রতিনিধি দলকে জানান জামায়াতের আমির। যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। এর আগে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে এক আলোচনায় গোলাম পরওয়ার বলেন, পূর্ণাঙ্গ জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা নির্বাচনের আগেই হওয়া উচিত। 25-26টি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না। কয়েকটি দল নির্বাচনের আগেই নিজেদের বিজয়ী ভাবছে বলেও মন্তব্য করেন তিনি। কোন রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন, নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বলবেন নির্বাচনী খবর সংগ্রহে বাধা না দেয়া ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। সোমবার ইসির সাথে সংলাপে তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে মনোনয়ন বাণিজ্য বন্ধ, ভোটের দিন নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করার ব্যবস্থা থাকতে হবে। সিসি জানান, আগামী নির্বাচন সুষ্ঠু করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। সংসদ নির্বাচন আয়োজনে তফসিলের বাকি 2 মাস। কমিশনের পক্ষ থেকে পুরোদমে চলছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করেছে ইসি। গণমাধ্যমের সাথে সংলাপে বিশেষভাবে গুরুত্ব পায় গণমাধ্যম নীতিমালা। এ সময় ভোটের আগে ও পরে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনী খবর সংগ্রহ আরও সহজ করার পরামর্শ উঠে আসে। সাংবাদিকরা কিন্তু যারা বিজয়ী হয় তাদেরও রোশনালের পরে, যারা পরাজিত হয় তাদের রোশনালের পরে, নির্বাচনের আগেও পরে, নির্বাচনের পরেও পরে। এই নিরাপত্তার বিষয় আপনারা কিভাবে নিশ্চিত করবেন? নিশ্চয়ই আজকের এই মতবিনিময় থেকে এটি পরবর্তী সময় যখন সিদ্ধান্ত গ্রহণ হবে
তখন এটি গুরুত্ব সহকারে বিবেচনা হবে। মিডিয়াকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। মিডিয়ার একদম শতভাগ সবকিছু ধরেই আপনি যদি এগোতে থাকেন সেটা হবে না। সেইটা আপনার বুদ্ধিমত্তা এবং ইয়ের কাছ থেকে তারাই নিবে যে এই পয়েন্টটা মনে জরুরি, এটা মনে দেখা দরকার আমাদের। গণমাধ্যমের যে নীতিমালা সেখানে দেখা যাচ্ছে আপনার সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে, লাইভ করার ব্যাপারে নির্বাচনের দিন সেই পুরনো যে অতীতের যে সিস্টেমটা সেটাই থেকে গেছে। তার মানে নতুন কিছু আর সংযোজন করা হয়নি। মনোনয়ন বাণিজ্য বন্ধ, ভোটের দিন নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা এবং ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া সহ বেশ কিছু পরামর্শ দেন সাংবাদিকরা। পেশাজীবী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে একটা যদি আমরা কমিটি করি, তারা সার্ভেলেন্স করবে এবং সবকিছু নজরদারি করবে। আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ সেটি হলো বিশ্বাস এবং আস্থা, অপতথ্য এবং গুজব। নির্বাচনের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন একজন কমিশনার। আর সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন তাই করবে ইসি। রাজনৈতিক, বিশেষ করে নির্বাচনী সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। এখন এটা একটা কালচারাল রূপ ধারণ করেছে কিন্তু সোসাইটিতে। মানে আমি ভেবে নিচ্ছি যে আমার সিল মারাটা আমার, মানে আমি করলে এটা ঠিক আছে, বা আমি যদি ঠেকাতে পারি ঠিক আছে। আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা উই মিন বিজনেস, এটা কোনো কথার কথা নয়। আজকে যে আপনাদের সাথে যে সংলাপ অনুষ্ঠান আপনাদেরকে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ, মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কমিশনের সংলাপে মঙ্গলবার অংশ নেবে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী প্রতিনিধি। যাতে ইলেকশনটা হয় আমরা সবাই মিলে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া আর পিআর পদ্ধতির ভোটের দাবি আগামী দিনের রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ। সোমবার এক আলোচনায় এমন মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। নির্বাহী আদেশের মাধ্যমে দল নিষিদ্ধ করা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বলেও মনে করেন তিনি। আর অন্য রাজনীতিকরা বলেন, নিম্নকক্ষে পিআরের দাবি করা সঠিক নয়। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। আজকের এই নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নাগরিক যুব ঐক্যের এই আলোচনা। এখানে নির্বাচন ও জুলাই অভ্যুত্থান নিয়ে মত দেন বিভিন্ন দলের নেতারা। ব্যবস্থাপনাকে ঠিক করতে সম্প্রতি ৭১কে দেয়া এনসিপির আহ্বায়কের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, জুলাইয়ের সাথে প্রতারণার অভিযোগ আনা উপদেষ্টাদের নাম প্রকাশ করা উচিত। এই চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন, তাহলে এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। নাহিদ বলছেন, উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছেন। উপদেষ্টারা এখন আর কোনো কিছু দায় দায়িত্ব তারা গ্রহণ করছেন না। সে উপদেষ্টারা কারা? নাহিদ কি পরিষ্কার করে বলবেন? অন্যদিকে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি। যদি কেউ এরকম মনে করেন যে না, পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে, সব দিক থেকে সুন্দর ভোট হবে, ওই রকম করে এক্সপেকটেশনের কোনো বিষয় নাই। আর নির্বাচনের আগে বিভিন্ন দাবি তুলছে কয়েকটি দল। এগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখনো আবার সেই আগের জায়গায়, আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমদ আরও বলেন, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোট করা যেতে পারে। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে। ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে নাহিদ ইসলামের বক্তব্য তার নিজস্ব, এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলেও মনে করছেন না মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া উপদেষ্টারা সময় হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলেও জানান তিনি। নির্বাচনের পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের যথাযথ দায়িত্ব পালনে সক্ষম হবে বলেও মনে করেন শারমিন মুর্শিদ।
রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। উপদেষ্টাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করা, সেই সাথে সেফ এক্সিট প্রসঙ্গে একাত্তরের সাথে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের কারো কারো বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ এনেছেন। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে একাত্তরকে তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের দরকার নেই যুক্ত করেন। একজন রাজনীতিবিদ তার মতামত প্রকাশ তো সে করতেই পারে, হ্যাঁ, এবং সেটার উপরে আমার কোনো মন্তব্য নেই। কথাটা হলো যে সে মনে করছে হয়তো একটা এক্সিটের সংকট আছে বলে এটা বলছে, কিন্তু আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। বুঝতে পারছো, আমরা একটা ভীষণ স্পেশাল একটা সিচুয়েশনে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা দায়িত্ব শেষ হয়ে গেলে চলে যাব, নির্বাচন হবে, আমরা চলে যাব। এখানে আমি আর কোনো সংকট দেখতে পাই না। 14 মাসে নিজের মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে কতটা সন্তুষ্ট কিংবা নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হলো জানতে চাওয়া হয় তার কাছে। আমি একজন গবেষক হিসেবে বলবো যে আমরা এখনো পরিবেশটা আমরা এখনো তৈরি করিনি, মানে না সরি আমি এইভাবে কথাটা বলবো যে পরিবেশটা এখনো তৈরি হয়নি। আমি বলবো যে না এই কাজগুলো সম্পূর্ণ হওয়া দরকার। চেষ্টা করলে কেন হবে না? এর আগেও তো আমরা করেছি, অনেক অল্প সময়ের ভেতরে করেছি, এবারও পারবো। বলেন, নির্বাচন কমিশন দক্ষ, আগামী 5 মাসে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আমি আশা করছি যে নির্বাচন কমিশন যোগ্যতার সাথে সেই পরিবেশ তৈরি করবে। শারমিন মীরা, একাত্তর, ঢাকা। আমি বলবো যে না, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি। নির্বাচন কমিশনের অন্য কোনো অপশন নেই, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে। দুপুরে জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা সমন্বয় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সার্জিস আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারো সাথে নির্বাচন করবে কিনা সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সকল জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিটি কমিটি দেবে এনসিপি। এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো, এই প্রশ্নটা আমরা তাদের কাছে রাখলাম। আওয়ামী লীগের হামলায় 2014 সাল থেকে অসুস্থ পিরোজপুর জেলা বিএনপির এক প্রবীণ নেতার সঙ্গে কথা বলে তার ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান। আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার সঙ্গে কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, মত পার্থক্য থাকলেও কাউকে আঘাত করা যাবে না, সেই রাজনৈতিক চর্চা করতে হবে। পিরোজপুরের বাসিন্দা মোতালেব আকনের ইচ্ছা পূরণ করতে সোমবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় তারেক রহমান মোতালেব আকন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, মানুষের স্বস্তি দিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, যা প্রতিদিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য।
দেশের বিজ্ঞানীরা পদোন্নতির জন্য গবেষণা করেন, কিন্তু সেটা কাদের জন্য করছেন এবং বাজার উন্নয়নে কি ভূমিকা রাখবে সেদিকে মনোযোগ দেন না। তাই এতে অর্থ এবং অবকাঠামোর অপচয় হচ্ছে, যা খুবই দুঃখজনক বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত রিসার্চ টু মার্কেট শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। বিজ্ঞানীদের গবেষণার যেন স্থানীয় এবং রপ্তানি বাজার দখলে নিতে পারে, সেজন্য বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগামীতে এলডিসি চ্যালেঞ্জ আছে, এটি মোকাবেলায় পণ্য ও বাজার বহির্মুখীকরণের বিকল্প নেই। তিনি বলেন, বিভিন্ন খাতে গবেষণা সহায়তা দিতে সরকার প্রস্তুত, এজন্য বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে, কেননা বেসরকারি খাতের অংশগ্রহণ ছাড়া কোনো গবেষণায় সাফল্যের মুখ দেখবে না বলেও জানান উপদেষ্টা। বিজ্ঞানীরা আমি দেখেছি খালি বিদেশে গিয়ে একটা পাবলিকেশন, দিস ইজ আই ডোন্ট থিঙ্ক ইজ এ ভেরি গুড আইডিয়া। পাবলিকেশন দরকার আছে, কিন্তু পাবলিকেশনটা হলো প্রমোশনের জন্য। কিন্তু আপনি যে শিখে আসছেন একটা সেমিনার থেকে, ওই জিনিসটা ডিসেমিনেট করে এটা কীভাবে কাজে লাগাবেন, আপনি ব্যবসায়ী মত মার্কেট হিসেবে আলাপ করবেন, তা না খালি হলে আমি একটা পাবলিকেশন করবো। নানান নাটকীয়তায় বিসিবি নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ফলাফল, যেখানে ক্যাটাগরি 3 থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের, এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে, এবং এই 4 বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে আমরা সামনে কিভাবে এগোবো, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি, বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন, করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।